আমাদের সকালের বাংলাদেশে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জনাব নূর আহমদ। শুভ সকাল, আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনাদেরকে শুভ সকাল। এই যে আজকের যে দিনটা, আজকের দিনটা কিন্তু আসলে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে বিশ্ব আর্কাইভ দিবস। বিশ্ব আর্কাইভ দিবস বলতে আসলে আমরা কি বুঝি, মানে আর্কাইভ দিবস বলতে আসলে আমরা কি বুঝি? আসলে আর্কাইভ দিবস বলতে যেটা আমরা বুঝি যে বিশ্বে আর্কাইভ দিবসের আসলে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হ্যাঁ, আছে। অবশ্যই। জি। হ্যাঁ, যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1948 সালে। হ্যাঁ, এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসযজ্ঞ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু আসলে আমরা জানি যে প্রত্যেকটি যুদ্ধেই হ্যাঁ। যে কোনো দেশে যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে কিন্তু একটা অন্যতম বিরোধী পক্ষ বলেন, তাদের একটা অন্যতম টার্গেট থাকে সেই দেশের, সংশ্লিষ্ট দেশের, যে দেশে আক্রমণ করা হচ্ছে সেই দেশের ইতিহাস ঐতিহ্য যেগুলো সংরক্ষণাগার আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া। এটা আমরা কিন্তু আসলে প্রাচীন ইতিহাস থেকেই দেখতে পাই। যেমন আমরা ইরাকের বাইতুল হিকমা ধ্বংস করেছে হালাকু খান। আমরা জানি যে উনি ইরাক শহর কিন্তু পুরোটাই ধ্বংস করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই বাইতুল হিকমাটাকেও উনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন এবং সেখানে লক্ষ লক্ষ ডকুমেন্টস কিন্তু ধ্বংস হয়েছিল। ঠিক তেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ যখন চলেছে তখন বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে সবচাইতে বেশি মানে এই গ্রন্থাগার এবং আর্কাইভস কেন্দ্রিক ধ্বংসযজ্ঞ চলেছে সবচাইতে বেশি সোভিয়েত ইউনিয়নে। আচ্ছা। জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নে খুব বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে 400-র ওপরে আর্কাইভস ধ্বংস করা হয়েছে। কেমন? এবারও আমরা দেখলাম না, সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র এবং ইরান সংকটের সময় ইরানের সবচেয়ে প্রাচীন গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ে আমরা একটা হামলা, কেন হয় এরকম? আর্কাইভ কেন আমরা ধ্বংস করে ফেলতেছি? আর এখানে আপনার কথায় দুটো বিষয় আমার সামনে এসছে। আপনি বলছিলেন আর্কাইভ এবং লাইব্রেরিগুলো, আর্কাইভ এবং লাইব্রেরির মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? আসলে আর্কাইভ এবং লাইব্রেরি দুটেই পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা। হ্যাঁ, লাইব্রেরিতে যেটা হয় যে আসলে যেগুলো মানুষ পড়বে সেগুলোকে সংরক্ষণ করা হয় এবং মানুষকে সেগুলো রেগুলার বেসিসে সার্ভিস প্রদান করা হয়, রেগুলার সেগুলোকে দেয়া হয়। আর আর্কাইভসে সেগুলোকে সংরক্ষণ করা হয় যেগুলো পূর্বে ঘটেছিল। ওকে। হ্যাঁ, অর্থাৎ ইতিহাস ঐতিহ্যকে আসলে সংরক্ষণ করা হয় আর্কাইভসে। হ্যাঁ, যেমন বাংলাদেশের আইনের ক্ষেত্রে যদি আমি বলি, বাংলাদেশে যেমন সরকারি ডকুমেন্ট নথি যেগুলো আছে, সরকারি নথিগুলো 25 বছর হলে আর্কাইভসে জমা দিতে হয়। ওকে। এবং বেসরকারি নথিগুলো আপনার 30 বছর হলে আর্কাইভসে জমা দিতে হয়। এটা একটা সরকারি নিয়ম। কেমন? বাংলাদেশের নিয়ম এটা। তো লাইব্রেরি এবং আর্কাইভস পরস্পর সম্পর্কিত এবং প্রত্যেকটি লাইব্রেরিতেই, বড় বড় লাইব্রেরিগুলো যদি বলেন আপনি বাংলাদেশের, বিশেষ করে ইউনিভার্সিটি লাইব্রেরি কেন্দ্রিক, একাডেমিক লাইব্রেরি বলেন, পাবলিক লাইব্রেরি বলেন এবং স্পেশাল লাইব্রেরি বলেন, সব লাইব্রেরিতেই দেখা যায় যে সাধারণত লাইব্রেরি কার্যক্রমের পাশাপাশি আর্কাইভস একটা সেকশন আলাদাভাবে থাকে। আর বাংলাদেশে তো আলাদাভাবে ন্যাশনাল আর্কাইভস আছেই এবং ন্যাশনাল আর্কাইভসটাই কিন্তু হচ্ছে লাইব্রেরি এবং আর্কাইভস কিন্তু একই অধিদপ্তরের অধীনে, দুটোই কিন্তু। এবং এই দুটোই আসলে পরস্পর খুব বেশি সম্পর্কযুক্ত হওয়ার কারণেই এই দুটো কিন্তু একই অধিদপ্তরের অধীনে রাখা হয়েছে। না, আমি এখন আসলে বারবার বোঝার চেষ্টা করছি, বই বই তো আমি লাইব্রেরিতে রাখি, ওটা কেন আর্কাইভ না, আর্কাইভ কেন আলাদা করে আর্কাইভ, এটা আসলে বোঝার একটা চেষ্টা করছি আর কি। যে নিশ্চয়ই আপনার কথা এই বিষয়টি আরো যখন স্পষ্ট আমাদের হবে। অনেকগুলো ফাইল হয়ে যায় তখন কিছু ফাইল আমরা ডিলিট করি না, কিন্তু কোথাও রেখে দিই, তখন আমরা আর্কাইভ করে রাখি। আমাদের যখন অনেক বই কেনা হয়ে যায়, বই তো আমরা ফেলে দেই না, বই আমরা শেলফে রেখে দেই, এটাও হ্যাঁ, তো কিন্তু তাহলে বইটা আমরা আর্কাইভ। পড়ছি, যদি কিন্তু এই বইটা যদি এমন হয় যে বইটা আমার প্রথম ফার্স্ট কপি, ফার্স্ট এডিশন, এটাকে আমি আর কখনোই পাবো না, এই কপিটা Every কোথাও book পাওয়া in my যাবে না। life is the first edition in my life. So my own books are my own archive. যাই হোক, এটা নেভার এন্ডিং একটা ডিসকাশন। আমরা একবার আলোচনায় ফিরে যেতে চাই। আপনি যেমনটা বলছিলেন, ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণের যে বিষয়টিকে বারবার যখন আমরা বিশ্বব্যাপী সংঘাত দেখেছি, সেই সংঘাতের সময় এটাকে আক্রমণের শিকার হতে দেখেছি। মূলত কারণটা কি থাকে? আমি আমার ওই মানে কি বলে এটা যেই লিনেজটা আছে আমি সেটা শেষ করে ফেলতে চাই, ইতিহাস রাখতে চাই না, মানে ঘটনাটা কেন ঘটে? এক্স্যাক্টলি, আসলে সেটাই করা হয় যে আসলে আর্কাইভসের মাধ্যমে যেহেতু ইতিহাসকে সংরক্ষণ করা হয়, একটা জাতির ইতিহাস
ঐতিহ্যকে সংরক্ষণ করা হয়। এবং আমরা জানি যে আসলে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার ইতিহাসকে ধ্বংস করতে হবে আগে। হ্যাঁ, কারণ ইতিহাসের ওপরেই, এই আর্কাইভসের ওপরেই একটা জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তাদের মনন, তাদের মন মানসিকতা, তাদের কৃষ্টি কালচার, এই সব কিছুই কিন্তু গড়ে ওঠে তাদের এই আর্কাইভসের ওপরে ভিত্তি করে। তারা কিন্তু এখান থেকে তাদের ইতিহাসগুলোকে খুঁজে পায়। তো এই কারণে দেখা যায় যে একটা জাতিকে ধ্বংস করার জন্য বিরোধী পক্ষরা প্রথমেই তাদের অন্যতম টার্গেট থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই আর্কাইভস লাইব্রেরিগুলোকে। হ্যাঁ, এবং আই থিঙ্ক আর্কাইভের তো একটা অনেক বড় একটা ইম্পর্টেন্স হচ্ছে বিকজ আপনি তথ্যের সত্যতা আসলে যাচাই করতে পারেন। এক্স্যাক্টলি। চমৎকার, এটা ব্র্যান্ড নিউ অ্যাঙ্গেল আর কি। প্লিজ, যেটা আপনি বলছিলেন, আজকের দিনটাকে যখন আমরা উদযাপন করছি, আর্কাইভের গুরুত্ব বিবেচনা আমরা উদযাপন করছি, যুগ এখন বদলেছে, এখন ডিজিটাইজেশন হয়েছে প্রচুর, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন প্রযুক্তির কল্যাণে অনেক কিছু অনেক সহজ হয়ে গেছে। আমাদের আগে যে আর্কাইভগুলো ছিল সেই আর্কাইভগুলোকে ডিজিটাল আর্কাইভে আমরা কনভার্ট করতে পেরেছি কিনা, কিংবা আদৌ এটা সম্ভব কিনা, প্র্যাকটিক্যালিটির বিবেচনায় কি মনে হয় আপনার? এটা অবশ্যই সম্ভব। উন্নত বিশ্বে তো আসলে এই কাজগুলো অনেক আগেই হয়েছে। হ্যাঁ, উন্নত বিশ্বের কথা যদি বলি, যখন কম্পিউটার আবিষ্কার হয়, এই আবিষ্কারের শুরু থেকেই কিন্তু উন্নত বিশ্বে এই ডিজিটাইজেশনের কার্যক্রমগুলো শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এই কার্যক্রম শুরু হয়েছে খুবই অতি সম্প্রতি। যেমন বাংলাদেশে 2024 সালে একটা মানে বাজেট পাস হয়েছে ন্যাশনাল আর্কাইভসের ডিজিটাইজেশনের জন্য। সেখানে 230 কোটি টাকার অধিক একটা বাজেট পাস হয়েছে। সেই বাজেটের অধীনে প্রায় 9 কোটি ডকুমেন্টস, 9 কোটি নথিকে ডিজিটাইজেশন করার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, এবং এটা 2027 সালে শেষ হবে প্রজেক্টটা। তো এটা খুব বেশি সম্ভব এবং এটা আসলে খুব বেশি দরকার। কারণ আমরা জানি যে আসলে এই যে ধ্বংসযজ্ঞ চলেছে বিশ্বে বিভিন্ন সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই যদি বলি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে সেগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো কিন্তু আসলে আমরা আর কখনোই ফিরে পাবো না, সেগুলো কিন্তু ফিরে পাওয়া সম্ভব না। কিন্তু তখন যদি ডিজিটাইজেশনের সুবিধা থাকতো তাহলে কিন্তু সেগুলো মানে একেবারেই শেষ হয়ে যাওয়ার, নিঃশেষ হয়ে যেত না, কোথাও না কোথাও স্টোর থাকতো, হতো না, মানে কোথাও না কোথাও একটা কপি থাকতো সেগুলো, যদি এগুলো ডিজিটাইজেশন। চমৎকার। আমরা এই আলোচনায় ফিরবো একটা বিরতি থেকে। আমরা ফিরে এসে বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, জুলহাস জুবাইয়ের সাথে আছেন এবং সাথে আছে রুনিয়া, এবং আমাদের সাথে আছেন নূর আহমদ, তথ্য ব্যবস্থাপনা গবেষক। এবং তার সাথে আসলে কথা বলছিলাম আমরা আর্কাইভিং নিয়ে, যে আর্কাইভিং আসলে বিষয়টা কি, এটাই বোঝবার চেষ্টা করছি। আর্কাইভিং তো পুরনো দলিল নথি, সেগুলোকে আসলে আমরা সংরক্ষণ করে রাখি। আমাদের পারিবারিকভাবেও দেখা যায় যে অনেক পরিবারের অনেক দীর্ঘ আসলে ইতিহাস আছে, তাদের একটা হিউজ লাইনেজ আছে। তো পারিবারিক জায়গা থেকেও কিভাবে আর্কাইভিং করা যায়? পুরনো ছবি, চিঠি, কোনো একটা না ইম্পর্টেন্ট কোনো একটা দলিল যেটাতে সবাই মিলে সাইন করেছিল, যেটা একটা ঐতিহাসিক ভ্যালু আছে, সেটাও কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। এটাকে কোথাও সাপোর্ট দেয় সেটাকে আর্কাইভিং এর জন্য? জি, এটাতে সাপোর্ট দেওয়া হয় এবং এগুলোকে এখন এনকারেজ করা হচ্ছে অনেক বেশি। আর সরকারি নথির পাশাপাশি আমি তো বললাম যে প্রাইভেটের যেরকম নথির গুরুত্ব আছে, ঠিক সেরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। আমরা জানি যে তারা যে নথিগুলো তৈরি করেন, বাংলাদেশের যেরকম ঐতিহাসিক ব্যক্তি যারা আছেন, তারা যে দলিলগুলো তৈরি করেন, সেই দলিলগুলোরও কিন্তু অনেক ভ্যালু আছে। তো সেই দলিলগুলো কিন্তু সংরক্ষণের জন্য আইন আছে, এবং সেই আইনের অধীনে কিন্তু এগুলোকে সংরক্ষণ করতে হবে, এবং সেগুলোকে কিন্তু আসলে ন্যাশনাল আর্কাইভসে সাবমিট করতে হবে, সাবমিট করার আইন আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি আমাদের বাস্তবতা চিন্তা করি, রুনিয়া যেমনটা করে বলছিল, পরিবারের একটা লাইনেজের সাথে কানেক্টেড, আমরা একটা ইতিহাস এখানে সংরক্ষণ করছি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বিচ্ছিন্ন নই। মাঝে মাঝে আমাদের দুর্যোগ আসে, খরা হয়, বর্ষা হয়, বন্যা হয়, কখনো আমাদের নিজস্ব জিনিসপত্র পানিতে ভেজে রোদে শুকোয়, অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সংরক্ষণ করাই কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের মতো প্রেক্ষাপটে, যেখানে এরকম অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে নানান রকম সংকট তৈরি হয়, এখানে ব্যক্তিগত পর্যায়ে আর্কাইভকে যদি কেউ স্টোর করতে যায়, তার আসলে উপায়টা কি, বা আসলে আলটিমেটলি আমাদের আর্কাইভিংয়ে এটা কতখানি প্রভাব ফেলে? এটার যদি উপায় বলেন আপনি, উপায়টা আসলে সর্বোত্তম উপায় হচ্ছে এটা আসলে জাতীয় পর্যায়ে সাবমিট করে দেওয়া। সর্বোত্তম পর্যায়ে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কোনো যদি ডকুমেন্টস থাকে কারো পরিবারের কাছে, যেমন আমি বলি বাংলাদেশে যদি নবাব সলিমুল্লাহর পরিবারের কাছে তাদের কোনো ডকুমেন্ট থেকে থাকে,
হ্যাঁ, তাহলে তাদের উচিত সেগুলো আসলে ন্যাশনাল আর্কাইভসে সাবমিট করা, এবং ন্যাশনাল আর্কাইভসের কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু এই ধরনের উদ্যোগ নেয়। বিভিন্ন ব্যক্তির পরিবারের সঙ্গে, গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করে তাদের যে পারিবারিক দলিলগুলো আছে, নথিপত্রগুলো আছে, সেগুলো সংগ্রহ করার চেষ্টা করে তারা। আসলে ব্যক্তি পর্যায়ে আর্কাইভসটা সংরক্ষণ করে রাখাটা মনে হয় যে কিছুটা ডিফিকাল্ট। এটা মানে টেকসইটা খুব কঠিন আসলে। কিন্তু যখন আমি মানে সরকারি পর্যায়ে এগুলো সাবমিট করছি, তখন কি সেটাতে আমার অ্যাক্সেস থাকবে, নাকি এটা আসলে সরকারের কাছে আমি এটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি? হ্যাঁ, এটা আসলে আপনি যখন কেউ যখন যে কোনো কিছু সাবমিট করছে, সেটার যদি মানে কোনো খুব বেশি যদি সংবেদনশীল না হয়, রাষ্ট্রের জন্য যদি ক্ষতিকর না হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা পাবলিকলি অ্যাক্সেসেবল হবে। ওকে। মানে তোমার ব্যক্তিগত প্রপার্টি আর ব্যক্তিগত থাকছে না, এটা পাবলিকলি অ্যাক্সেসেবল প্রপার্টিতে পরিণত হচ্ছে যখন তুমি ন্যাশনাল আর্কাইভসে সাবমিট করছো। হ্যাঁ, কারণ আমার জানা, আমি একবার এরকম একটা ফ্যামিলির সাথে কথা ছিল যে তারা যেটা করেছিলেন যে তাদের দাদাদের পুরানো অনেক বই আছে যেগুলো একদম হয় না ব্রিটিশ টাইমের, এবং অনেক ইম্পর্টেন্ট সিগনেচার্সও সেখানে আছে। তো তারা সবগুলো আসলে অক্সফোর্ডের লাইব্রেরিকে তারা ডোনেট করে দিয়েছিলেন, যে তারা পাবলিকের অ্যাক্সেসের জন্য দিয়ে দিয়েছিলেন, যেটা শুধুমাত্র আমরা আটকে রাখতে চাই না। আমরা চাই যে কোনো পরিবার, আমরা না বাঙালি পরিবার, বাংলাদেশ আর্কাইভে তাহলে আমাদের এই জিনিসগুলো আরো ইন্টারন্যাশনাল মানুষ পড়তে পারবে। Why not? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। একটু জানতে চাই, এখন তো আসলে সময়টা ডিজিটাল সময় চলছে, প্রযুক্তি নির্ভরতার সময় চলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সময় চলছে, এগুলো কি আমাদের এই আর্কাইভিং প্রক্রিয়াকে কি সহজ করতে পারে? কোনো কি সুযোগ আছে বা এই নিয়ে কি কোনো স্টাডি হয়েছে? হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমি তো শুরুতেই বলেছি, কিন্তু আসলে যখন কম্পিউটার আবিষ্কার হয়, শুরু থেকেই কিন্তু এই আর্কাইভকে ডিজিটাইজেশনের প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা যদি ইউএস এর কথা বলি, ফ্রান্সের কথা বলি, উন্নত বিশ্বের কথা বলি, সেখানে কিন্তু আসলে কম্পিউটারের আবিষ্কারের শুরু থেকেই ডিজিটাইজেশনটা শুরু হয়ে গিয়েছে। এবং এই ডিজিটাইজেশনের ফলে যেটা হয়েছে যে এগুলোকে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগে দেওয়া হয়েছে, যেগুলো যার মাধ্যমে যে কোনো ব্যবহারকারী বিশ্বের যে কোনো জায়গা থেকে সে কিন্তু সার্চ করতে পারবে, এই ক্লাসিফাইড ডকুমেন্টগুলোকে সার্চ করে সে সেগুলো অ্যাক্সেস করতে পারবে এবং সে পড়তে পারবে, এবং সেই অনুযায়ী সে তার গবেষণা কোনো সাবস্ক্রিপশন লাগবে না, ওপেন ফর অল। ওপেন ফর অল। আমাদের আর্কাইভেও কি এরকম ডিজিটাল সুযোগ আছে যে আমি চাইলে অ্যাক্সেস করে পড়তে পারবো? আমাদের ন্যাশনাল আর্কাইভসে আমি বললাম যে এখনো আমাদের ডিজিটাইজেশন প্রজেক্টটা 27-এ যেটা শেষ হবে, কমপ্লিট হয়নি। প্রায় 9 কোটি ডকুমেন্ট যখন শেষ হবে তখন আমরা সেটা 100% অ্যাক্সেস করতে পারবো। তবে আমাদের ন্যাশনাল আর্কাইভস যেটা করেছে ইতিমধ্যেই, তারা প্রায় যে ডকুমেন্টগুলো খুব বেশি ভ্যালু ক্রিয়েট করে, খুব বেশি ভ্যালু আছে, এই ধরনের ডকুমেন্টগুলোকে তারা প্রায় 40 লাখ ডকুমেন্ট তারা তাদের নিজস্ব জনবল দিয়ে, নিজস্ব সক্ষমতায় সেগুলোকে ডিজিটাইজেশন করেছে এবং সেগুলোকে অ্যাক্সেস দিচ্ছে অলরেডি। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, এই যে মানে আমাদের মুক্তিযুদ্ধের কি পরিমাণ ডকুমেন্টস আসলে আর্কাইভ করা আছে? আমাদের মুক্তিযুদ্ধের ডকুমেন্টস বলতে গেলে আমি এই পর্যন্ত যতটুকু জানি প্রায় 40,000-এর মতন ডকুমেন্টস আমাদের মুক্তিযুদ্ধের উপরে কালেকশন করা আছে। তো নাও জুবাই, ইউ গট ইউর আনসার। যদি এখন মুক্তিযুদ্ধের উপর আমি কোনো একটা রিসার্চ করতে চাই, তাহলে আমি এক্স্যাক্টলি জানি আমি তথ্যগুলো কোথায় পাবো। নিশ্চয়ই এখন লেস বায়াস হওয়ার চান্সেস থাকে আর কি। আমি তথ্যগুলো কোথায় পাবো? ধরো তখনকার একটা পত্রিকা, 69-এর একটা পত্রিকার ফ্রন্ট পেজ আমি আসলে পড়তে পারছি। এক্স্যাক্টলি। চমৎকার, চমৎকার। যেটা আমরা চাই খুব তাড়াতাড়ি শেষ হোক ডিজিটাইজেশন, যাতে করে আমরা সবাই অ্যাক্সেস পাই, আমরা সবাই পড়তে পারি, আমরা সবাই জানতে পারি। এই জেনারেশনের জন্য মেসেজ কি আছে? কারণ আজকের এই দিনটি আপনার মতো পেশাজীবী যারা রয়েছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আসলে এটার গুরুত্ব উপলব্ধির জন্য আমাদের কাছেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ যখন প্রয়োজন পড়বে তখন এটার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এর আগ পর্যন্ত আসলে এটার কোনো প্রয়োজন আমার নেই। এই যে উনিয়া বলছেন 1969-এর যদি কোনো পত্রিকা আমার যেদিন প্রয়োজন পড়বে, এটা আমার রিসার্চের জন্য প্রয়োজন, যে কোনো কিছুর জন্য প্রয়োজন, ওই দিন আমি গুরুত্ব উপলব্ধি করে মনে মনে ধন্যবাদ দিবে, হ্যাঁ ধন্যবাদ, কেউ একজন সংরক্ষণ করেছে। তার আগ পর্যন্ত কিন্তু এর কোনো প্রয়োজন আমার জীবনের সাথে নেই। সাধারণ মানুষকে আমরা এর সাথে কীভাবে কানেক্ট করতে পারি, আরও বেশি ইউথকে কীভাবে কানেক্ট করতে পারি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিষয়টা সবার মাঝে কীভাবে ছড়িয়ে দিতে পারি, যে আর্কাইভের গুরুত্ব যেন উপলব্ধি তারা করতে পারেন। এটার জন্য আসলে যেটা দরকার, যে আমাদের জাতীয় পর্যায়ে যে দিবসটা যে আমরা পালন করছি, এই দিবসটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়া দরকার, এবং ভলেন্টিয়ারি প্রোগ্রাম আয়োজন করা দরকার, যে
যুবকরা এখানে অংশগ্রহণ করবে, ভলেন্টিয়ারি অংশগ্রহণ করবে। তারপরে ক্রাউড কালেকশনের ব্যবস্থা করতে পারি আমরা। যদি কারোর কাছে এরকম কোনো নথি থাকে রাইট বা তিনি জানেন তিনি সেটা তথ্য দেবেন। ক্রাউড কালেকশনের ব্যবস্থা করলে এবং সেখানে আবার এই কালেকশনগুলোকে আবার নেয়ার পরে সেগুলোর একটা স্বীকৃতির ব্যবস্থা আমরা করতে পারি যে উনি একটা কালেকশন দিয়েছেন এবং তাকে একটা স্বীকৃতি দেয়া, সেই ব্যবস্থাটা চালু করতে পারি। আমরা ইন্টার্নশিপ চালু করতে পারি ন্যাশনাল আর্কাইভসে এবং বিভিন্ন লাইব্রেরিগুলোতে, বিভিন্ন লাইব্রেরির যে আর্কাইভসগুলো আছে সেখানে ইন্টার্নশিপ চালু করতে পারি সেটার মাধ্যমে। যে তাহলে আসলে যেটা হবে যে আমাদের যুব সমাজের মাঝে, আমাদের ছাত্রছাত্রীদের মাঝে এই আর্কাইভ সম্পর্কে একটা সচেতনতা তৈরি হবে এবং তারা আসলে এক্স্যাক্টলি আমাদের সমাজে মূল ঘাটতি যে বলি আমরা, যে আসলে অ্যাক্সেস টু ইনফরমেশন, মানে তথ্যের প্রবেশাধিকারের যে অধিকার, এটাই কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না যে আসলে সে কি কি পাবে, কি কি পাওয়া তার অধিকার আছে। রাইট, মানে অ্যাক্সেস টু ইনফরমেশন কতদূর আছে তার। রাইট তথ্য অধিকারটার কতটুকু আছে, এটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষই আমরা কিন্তু জানি না আমাদের সমাজের। এবং আমি যদি বলি 90% শিক্ষিত মানুষও জানে না যে আসলে আমি তো জানি না আসলে আমার কতটুকু তথ্য পাওয়ার অধিকার আছে। রাইট, এক্স্যাক্টলি। তো এই তথ্যগুলো কিন্তু আসলে আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। কিন্তু মানে তোমার যদি জানা থাকতে এর বেশি তথ্য কি তুমি চাইতে না নুরিয়া? প্রশ্ন হচ্ছে আসলে ওই জায়গায় যে নূর আহমদ, একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আপনি মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ওইখানে যা শিখলেন বাংলাদেশে প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করবার মতো ক্ষেত্র কি পাচ্ছেন আপনি, নাকি মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় বাড়তি হয়তো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটা গুরুত্ব আরোপ জরুরি ছিল যেন আপনার মতো এই পেশায় আরো অনেক তরুণ উদ্বুদ্ধ হয়? জি, আমি আসলে যে বিষয়টার উপরে পিএইচডি করেছি, আমার পিএইচডির বিষয়টা হচ্ছে যে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে কিভাবে টেকসই গ্রন্থাগার সেবা দেওয়া যেতে পারে। আমি পড়াশোনা করেছি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে, অনার্স মাস্টার্স করেছি, পাশাপাশি কম্পিউটার সায়েন্সে একটা পোস্ট গ্রাজুয়েশন করেছি হাজী দানেশ থেকে। তো এবং এখন মালয়েশিয়া থেকে পিএইচডি করলাম। তো আমার সাবজেক্টটা আসলে দুটার কম্বিনেশন, আমার স্টাডিটা আসলে দুটার কম্বিনেশন। আমি যখন স্টাডি করি আসলে বাংলাদেশে একটা আমাদের এই যে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে গ্রন্থাগার, আর্কাইভস যে শিক্ষা এবং মিউজিয়াম, এটা নিয়ে আমরা খুব একটা সিরিয়াসলি ভাবি না। এটা হচ্ছে একটা খুব অবহেলিত একটা সেক্টর বলতে হবে। কিন্তু গুরুত্বের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। আপনি যদি বলেন গুরুত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা একটা। তো এই যে আমি আমার যে শিক্ষাক্ষেত্র, আমি যখন শিখলাম, আমি যখন আমার অনার্স মাস্টার্স ডিগ্রি শেষ করলাম, তখন দেখলাম যে আসলে আমার শিক্ষাটা কমপ্লিট হচ্ছে না। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমি আসলে আমার শিক্ষাটাকে কমপ্লিট করতে পারিনি। তখন আমি আবার কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম। তো যার ফলে যেটা হলো যে আমি বাংলাদেশে এই যে ডিজিটাইজেশনের যে একটা প্রক্রিয়া 2007 থেকে 8 থেকে, সে প্রক্রিয়ার আমি অংশগ্রহণ করতে পারলাম এবং আমি যে আমার ইন্টায়ার লাইফে যে কাজটা করেছি সেটার উপরেই কিন্তু আমার আসলে পিএইচডি করা। বুঝতে পেরেছি যে আমি আমার যে সম্পূর্ণ প্রচেষ্টাকে ডিজিটাইজেশনের পিছনে ব্যয় করেছি এবং সেটার উপরে পিএইচডি করেছি এবং এখান থেকে যে ফাইন্ডিংটা এসেছে আমাদের, যে আসলে বাংলাদেশে 3টা ফ্যাক্টর কাজ করে ডিজিটাইজেশনের ক্ষেত্রে এবং ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে। আমরা জানি যে ওপেন সোর্স সফটওয়্যারটি কিন্তু একটা ফ্রি সফটওয়্যার। হ্যাঁ, এটার সোর্স কোড ফ্রি, যে কেউ ইচ্ছা মতো এটার সোর্স কোড চেঞ্জ করে ব্যবহার করতে পারে, নিজের উপযোগী করে নিয়ে ব্যবহার করতে পারে। তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য কিন্তু এই সফটওয়্যারটা খুব বেশি জরুরি, কারণ আমরা সফটওয়্যার লাইসেন্স ফি কিন্তু দেওয়া কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এই সফটওয়্যারগুলো ব্যবহার করে দেখা যায় এইগুলো ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমিক কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের বেসিক কনস্ট্যান্ট। আমি শুধু আপনাকে এতটুকুই বলতে পারি যে আসলে লাইব্রেরিগুলো যদি ওপেন সোর্স, মানে ওপেন সোর্সে যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তথ্য নিতে পারে স্টুডেন্টরা, এই জায়গায় যদি স্টুডেন্টরা একটু বেশি পুশ করতো এবং ওটিতে একটু সহজ করতে পারতো, তাহলে হয়তো পুরো প্রক্রিয়াটা সহজ হয়ে যেত। পুরো প্রক্রিয়াটা একটু সহজ হতো। যাই হোক, নূর আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এসে সময় দেওয়ার জন্য এবং আপনার মাধ্যমে দর্শকদের একটা জানাবার সুযোগ পেলাম। আপনি আপনার মতো কাজ চালিয়ে যাবেন এটাই প্রত্যাশা, কারণ কোনো একদিন আমি আসলেই ক্লিক করে হিস্ট্রি ট্রাভেল করতে চাই এবং নির্দ্বিধায় আমি আমার নিঃসংকোচে সকল তথ্য যেন আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই, এমন একটা দিনের প্রত্যাশায় থাকলাম। ভালো থাকবেন আপনি। দর্শক, আমাদের আয়োজনে এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি এবং অতিথিকে বিদায় জানাচ্ছি। ফিরবো আরো বেশ কিছু আপডেট সহ।